সত্য সত্যই কল্পনাতীত। পলাতক আসামি চন্দ্রনাথ নিজেই দেখা করতে এসেছে তাদের সঙ্গে। মামলাটার গোড়াতেই কোনো গলদ নেই তো? অবাক হয়ে ভাবতে লাগলো জয়ন্ত ও মানিক। সুন্দরবাবু খুশি ভরা গলায় বললেন, আমাদের ভাগ্য ভালো, শিকার নিজেই জালে পড়তে চায়। হ্যাঁ হ্যাঁ। জয়ন্ত বলল, সুন্দরবাবু, এখন চন্দ্রনাথকে নিয়ে কি করবেন? আগে করব গোটা কয় প্রশ্ন, তারপর তাকে থানায় নিয়ে গিয়ে ঘটনাস্থলে পাওয়া তৃতীয় ব্যক্তির পদচিহ্নের সঙ্গে তার জুতো মিলিয়ে দেখব। জয়ন্ত বলল, মধু, বাবুকে এখানে নিয়ে এসো। মধু চলে গেল। তার একটু পরেই ঘরে এসে ঢুকল চন্দ্রনাথ। সুন্দরবাবু লক্ষ্য করে দেখলেন মণিমোহনের বাবার বর্ণনার সঙ্গে তার চেহারা মিলে যায় অবিকল। প্রায় 6 ফুট লম্বা, বলিষ্ঠ ও ঘোর কৃষ্ণবর্ণ দেহ, নাক খেঁদা, কুতকুতে চোখে তীক্ষ্ণ দৃষ্টি, মুখে গোঁপদাড়ি নেই, পরনে প্যান্টকোট, হাতে বেজায় মোটা একটা লাঠি, বাঁ হাতে আধখানা কাটা করে আঙুল। দিব্যি নিশ্চিন্তভাবে ও সপ্রতিভ মুখে ঘরে ঢুকেই চন্দ্রনাথ বলল, আমি সুন্দরবাবুর সঙ্গে দেখা করতে এসেছি। আমার সঙ্গে? এখানে কেন? এটা কি আমার ডেরা? মোটেই নয়, মোটেই নয়। কে না জানে বাঘ থাকে বনে আর পুলিশ থাকে থানায়। আমি থানাতেও ধর্ণা দিতে গিয়েছিলাম, সেখান থেকেই পেয়েছি এখানকার ঠিকানা। আপনার নাম চন্দ্রনাথ রায়? তাই তো আমি জানি, লোকেও আমাকে ওই বলেই ডাকে বটে। লোকটার প্রগল্ভতা দেখে সুন্দরবাবুর মনে হলো ক্রোধের সঞ্চার, কিন্তু সে ভাব দমন করে তিনি শুধলেন, মশাইয়ের বাবা কি অন্ধ ছিলেন? না তো। তবে মশাইকে কি সচক্ষে দেখে আপনার নাম তিনি রাখেননি? ঠিক কথা, আমার গায়ের রংটা চাঁদের মতো নয় বটে। হ্যাঁ, বাবার যে ভ্রম হয়েছিল সে কথা অস্বীকার করা চলে না, কিন্তু কি করব বলুন, পিতা হচ্ছেন দেবতা স্থানীয়, পুত্র হয়ে তার ভ্রম আর শোধরাবার চেষ্টা করিনি। তার কথাবার্তার ধরন ধারণ বাড়িয়ে তুলল সুন্দরবাবুর ক্রোধের মাত্রা। বেশ একটু ঝাঁঝালো গলায় তিনি বললেন, বেশ, তাহলে বাপের সুপুত্রের মতন ওই চেয়ারখানার উপরে একটু বসুন দেখি, আমি গোটা কয় প্রশ্ন করতে চাই। চেয়ারটা হড়হড় করে সুন্দরবাবুর খুব কাছে টেনে নিয়ে গিয়ে চন্দ্রনাথ বসে পড়ল। তারপর মোটা লাঠিটা পায়ের মাঝখানে রেখে তার উপরে 2 হাত রেখে বলল, আপনার প্রশ্নগুলো শোনবার জন্য আমার 2 কান অতিশয় ব্যগ্র হয়ে উঠেছে। এ কীরকম ঢেঁড়া অপরাধী! পুলিশ দেখে দূরে সরে দাঁড়ানো দূরের কথা, পুলিশের গা ঘেঁষে বসতেও ভয় পায় না। ভালো কথা নয় তো। যা দিনকাল পড়েছে, সাবধানের মার নেই। সুন্দরবাবু নিজেই তফাতে সরে গিয়ে দখল করলেন অন্য একটা চেয়ার। চন্দ্রনাথ হাসতে লাগল মুখ টিপে টিপে। সুন্দরবাবু বললেন, হঠাৎ আমার সঙ্গে আপনার দেখা করবার শখ কেন হলো? শুনলাম সেদিন আমার বাড়িতে আপনি বেড়াতে গিয়েছিলেন। বেড়াতে নয়, আপনাকে খুঁজতে। বেশ, তাই, কিন্তু কেন? নন্দলাল মিত্র খুন হয়েছে, জানেন? কে নন্দলাল? এ একেবারে আকাশ থেকে পড়লেন যে। মণিমোহন বসুর বিশেষ বন্ধু নন্দলালকে চেনেন না নাকি? না, আমি কেবল মণিমোহনকেই জানি। বটে, গেল 25 তারিখে মণিমোহনের সঙ্গে আপনার দেখা হয়নি? না। ওই তারিখে আপনি ছিলেন কোথায়? সন্ধ্যা পর্যন্ত বাড়িতেই ছিলাম। তারপর হঠাৎ এক আত্মীয়ের মারাত্মক অসুখের খবর পেয়ে তাড়াতাড়ি দেশে চলে যেতে হয়। চাকর, বামুন, দারোয়ান সবাইকে নিয়ে? নিশ্চয়ই। আমি একলা মানুষ, আমাকে কে দেখবে বলুন তো? আপনার দেশ কোথায়? এখান থেকে 40 মাইল দূরে ভজনপুর গ্রামে।
আপনার শটগান আছে? আছে, অন্যরকম বন্দুকও আছে। মণিমোহন আপনার বন্ধু? হ্যাঁ, নতুন বন্ধু। তাকে আপনি একখানা চিঠি লিখেছিলেন 25 তারিখে আপনার সঙ্গে দেখা করবার জন্যে। সে আপনার সঙ্গে দেখা করেছিল? না। ওই তারিখের পর তার সঙ্গে আপনার আর দেখা হয়েছে? না। সে এখন কোথায় আছে? তা তো জানি না। তার আর কোথায় কোথায় আসা যাওয়া আছে? ভগবান জানেন। ঘটনাস্থলে 3 জন লোকের পদচিহ্ন পাওয়া গেছে, মণিমোহনের আর নন্দলালের, কিন্তু তৃতীয় পদচিহ্নের অধিকারী কে তা আমরা আবিষ্কার করতে পারিনি। শুনে দুঃখ পেলাম। আপনার দুঃখ নিয়ে আপনি চুলোয় গেলে আমিও দুঃখিত হব না। আমি এখন ভাবছি কে এই তৃতীয় ব্যক্তি। বলতে পারবো না, আমি গণৎকার নই। আরে মলোজা, এ প্রশ্ন কি আপনাকে করছি? আমি নিজেকেই এই প্রশ্ন করছি। নিজের মনের ভেতরে আমি উত্তর খোঁজবার চেষ্টা করছি। চেষ্টা করুন। আপনার আর কোনো প্রশ্ন আছে? আপাতত নেই। তাহলে আমি উঠতে পারি? নিশ্চয়ই, এবার আপনাকে উঠতে হবেই। তাহলে এই উঠলাম। হ্যাঁ। সুন্দরবাবু আসন ত্যাগ করে বললেন, এইবার আপনাকে আমার সঙ্গে যেতেও হবে। কোথায়? থানায়। থানায়? কেন? যথাসময়েই সেটা জানতে পারবেন। আপনার সব কথারই তো জবাব দিলাম, আবার আমাকে থানায় টেনে নিয়ে যাবার কারণটা কি? কারণ জল খাবার খাওয়াবার জন্য নিশ্চয়ই নয়, ধরুন অকারণেই। এতক্ষণ পরে চন্দ্রনাথ যেন হারিয়ে ফেলল নিজের সমস্ত দৃঢ়তা ও নিশ্চিন্ততা। কাতর গলায় বলল, অকারণে আমায় থানায় নিয়ে গিয়ে কি লাভ সুন্দরবাবু? সুন্দরবাবু নিজের বাহু বিস্তার করে সবলে ধারণ করলেন চন্দ্রনাথের ডান বাহু। তারপর বললেন, এখন সুর সুর করে আমার সঙ্গে চলুন তো, পরে ভাবা যাবে লাভ লোকসানের কথা। আসি জয়ন্ত, আসছি মানিক, একটু পরেই ফোনে তোমাদের সঙ্গে কথা বলবো। আসুন অমাবস্যার দৃশ্যমান চন্দ্র, আসুন। চন্দ্রনাথ কলের পুতুলের মতো চলে গেল সুন্দরবাবুর সঙ্গে। জয়ন্ত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, মানিক, এইবারে আমরা মতামত বিনিময় করি। এসো। চন্দ্রনাথ লোকটাকে তোমার কেমন লাগলো? ভালো লাগলো না। ঠিক, একেবারে 1 নম্বরের অপরাধীর চেহারা। আর একটা ব্যাপার লক্ষ্য করেছ? কি? চন্দ্রনাথ যতক্ষণ এখানে ছিল একবারও সোজাসুজি তোমার আর আমার দিকে তাকায়নি, অথচ সে ছিল আমাদের সম্বন্ধে সম্পূর্ণ সচেতন, কারণ মাঝে মাঝে ওই বড় আয়নাটার দিকে আর চোখে চেয়ে দেখে নিচ্ছিল আমাদের। কিন্তু সে এখানে কেন এসেছিল? অভিনয় করতে। অভিনয় করতে? হ্যাঁ, আর সেই সঙ্গে নিজেকে নিরপরাধ বলে প্রমাণিত করতে। কিন্তু এ ভয়ও তো তার থাকা স্বাভাবিক যে ঘটনাস্থলে পাওয়া তৃতীয় ব্যক্তির পায়ের চিহ্নের সঙ্গে তার নিজের পায়ের ছাপ মিলে যেতে পারে। তা পারে। এইখানেই যেন আমার কেমন খটকা লাগছে। এমন সম্ভাবনার কথা যে তারও মাথায় জাগেনি, তাকে তো এতটা নির্বোধ বলে মনে হলো না। সুন্দরবাবু তো ওই জন্যই তাকে থানায় ধরে নিয়ে গেলেন। আর থানায় যাবার নামেই সে ভয়ে কীরকম জড়সড় হয়ে পড়লো, লক্ষ্য করেছ তো? তা আবার করিনি, কিন্তু তা হচ্ছে অভিনয়, বুঝলে? স্রেফ অভিনয়। আসলে সে একটুও ভয় পায়নি। কেমন করে জানলে? এখানে আসবার আগেই তো সে নিজে সুন্দরবাবুর খোঁজে থানায় গিয়ে হাজির হয়েছিল। সুতরাং থানায় যাবার নামে তার ভয় পাওয়ার কোনো কারণ থাকতে পারে না। সে ভয় পায়নি, ভয় পাওয়ার অভিনয় করছিল। কেন? বোধহয় সুন্দরবাবুকে সে একেবারে অপদস্থ করতে চায়। আমার মনে হয় সে ভালো করেই জানে যে থানায় গিয়ে সুন্দরবাবু তার পদচিহ্ন পরীক্ষা করবেন। বলো কি? হ্যাঁ,
শেষ পর্যন্ত কি দাঁড়াবে জানো? ঘটনাস্থলের পায়ের চিহ্নের সঙ্গে মিলবে না তার পায়ের চিহ্ন, পুলিশ বনবে বোকা, আর সে হবে সমস্ত সন্দেহ থেকে মুক্ত। নিশ্চয়ই এই উদ্দেশ্য নিয়েই সে আজ সুন্দরবাবুর সঙ্গে দেখা করতে এসেছিল, নইলে তার এই অভাবিত আবির্ভাবের কোনো অর্থই হয় না। যাকে ওসব কথা, সুন্দরবাবু তো ফোন করবেন বলেছেন। আপাতত আমরা কি করি বলো তো? দু এক চাল দাবা বোড়ে খেলবে নাকি? আপত্তি নেই। চলল খেলা। 40 মিনিট পরে প্রথম খেলা শেষ হলো। আর এক চালের জন্য তারা ঘুঁটি সাজাচ্ছে, এমন সময় বেজে উঠল টেলিফোন। রিসিভারটা তুলে নিয়ে জয়ন্ত বলল, হ্যালো, আমি সুন্দরবাবু। খবর কি? সব গুলিয়ে হয়ে গেল। তা তো যাবেই। মানে চন্দ্রনাথের পায়ের চিহ্নের পরীক্ষার ফল সন্তোষজনক হয়নি। কেমন করে জানলে? খুব সহজে, দুইয়ে দুইয়ে যোগ দিয়ে দেখলাম, 4 পেলাম। হেয়ালি ভাল লাগে না, দস্তর মতো অপ্রস্তুত হয়েছি। ব্যাপারটা কি? ঘটনাস্থলে তৃতীয় ব্যক্তির যে জুতোর ছাপ পাওয়া গেছে, চন্দ্রনাথের জুতোর ছাপের চেয়ে তা বড়। চন্দুরের আস্কেলটা আমার মুখের উপর কলা দেখিয়ে হাড় জ্বালানো হাসি হাসতে হাসতে চলে গেল। এটুকু তো 3-4 মিনিটের ব্যাপার। আমাকে ফোন করতে আপনার এত দেরি হলো কেন? হঠাৎ আরও দুটো খবর পেলুম। দ্বিতীয় খবরটা বিশেষ রূপে উল্লেখযোগ্য। কি কি? আমার সহকারী সুনীলকে নন্দলালদের পাড়ায় তদন্ত করতে পাঠিয়েছিলাম। সে এসে জানালে ও পাড়ার এক মণিহারি দোকানের মালিক হত্যাকাণ্ডের দিন সন্ধ্যাবেলায় দেখেছিল নন্দ পথ দিয়ে যাচ্ছে, এমন সময় একখানা মোটর গাড়ি তার কাছে এসে থামে। গাড়ির ভিতর থেকে মণিমোহন মুখ বাড়িয়ে নন্দকে ডাকে। নন্দ গাড়িতে উঠে গাড়িখানা চলে যায়। সুন্দরবাবু, আমার আন্দাজের সঙ্গে অনেকটা মিলছে না? তারপর? তা মিলছে। গাড়ির ভিতরে 2 জন লোক ছিল, মণিমোহন আর চালক। দোকানি কিন্তু চালকের দিকে নজর দেয়নি, তাই তাকে শনাক্ত করতে পারবে না। কালো রঙের বুইক সিডান গাড়ি? দোকানি বলে কালো রঙের সিডান গাড়ি বটে, কিন্তু বুইক কি ফোর্ড কি অস্টিন তা বোঝবার মতো জ্ঞান তার নেই। গাড়ির নম্বর? সেটাও দোকানি দেখেনি। সুন্দরবাবু, এই খবরে এটুকু জানা গেল আমার অনুমান নিতান্ত মিথ্যে নয়। এর ওপর নির্ভর করে আমরা চন্দ্রনাথের কিছুই করতে পারবো না, কিন্তু ধাবমান হতে পারবো মণিমোহনের পেছনে। তারও একটা উপায় হয়েছে। কিরকম? দ্বিতীয় খবরটা শুনলেই বুঝতে পারবে। আমাদের এক চর এসে খবর দিল, খিদিরপুর ছাড়িয়ে গঙ্গার ধারে একখানা বাগান বাড়ির ভিতরে স্বচক্ষে সে মণিমোহনকে ঢুকতে দেখেছে। কবে? আজই ভোরবেলায়। কি করতে চান? বাড়িখানাকে চারদিক থেকে পাহারা দেবার জন্য জন কয়েক লোক পাঠিয়েছি। আমিও সদল বলে যাত্রা করবার জন্য প্রস্তুত হচ্ছি। তোমরাও আসছো তো? সে কথা আবার বলতে। খিদিরপুর, গঙ্গার ধার। বেলা প্রায় 12টা, কিন্তু সূর্যকে ঢাকা দিয়ে রেখেছে মেঘলা আকাশ। মাঝে মাঝে পৃথিবীকে ধুয়ে দিয়ে যাচ্ছে 2-1 পশলা বৃষ্টি। সদল বলে সুন্দরবাবু একখানা বাগান বাড়ির সামনে এসে দাঁড়ালেন। পিছনে পিছনে জয়ন্ত ও মানিক। পাঁচিল ঘেরা প্রকাণ্ড এক বাগানের মাঝখানে একখানা সেকেলে বাড়ি। সেকেলে বাড়ি বটে, কিন্তু নিয়মিত সংস্কারের গুণে এখনও অব্যবহার্য হয়ে পড়েনি। বাগানের অংশটা নামেই বাগান, কোথাও ফুল গাছের কোনো চিহ্নই নেই। মধুলোভী মৌমাছি আর প্রজাপতিরা সেখানে উড়ে আসে বটে, কিন্তু হতাশ হয়ে আবার উড়ে পালায়। সেখানে এখানে ওখানে দাঁড়িয়ে আছে মোটা মোটা গুঁড়িওয়ালা বুড়ো বুড়ো গাছ, আম, কাঁঠাল, জাম, জামরুল, তাল, নারকেল এইসব। আর আছে অগুন্তি কলা গাছের ভিড়, আর শাকসবজির ছোট বড় ক্ষেত। মানিক বলল,
বাগানের মালিক যে শৌখিন নন ফুল গাছের অভাবই তা প্রমাণ করছে, কিন্তু তিনি যে আমাদের সুন্দরবাবুর মতোই উদরপরায়ণ, মানে খেতে ভালোবাসেন, তাতে আর একটুও সন্দেহ নেই। একটুও সন্দেহ না থাকার কারণ? এখানে ফুল গাছ নেই, খালি ফল গাছ। এখানে শাকসবজির খেতে সুগন্ধ না থাকতে পারে, রন্ধনশালায় মাল মশলা আছে যথেষ্ট। আপনি কি রন্ধনশালাকে, মানে রান্নাঘরকে, দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা মনে করেন না? আমি তোমার প্রশ্নের উত্তর দিতে চাই না। ওই যে জগন্নাথ আসছে, আমি এখন ওর সঙ্গেই কথা বলতে চাই। জগন্নাথ কাছে এসে নমস্কার করে বলল, বড়বাবু, মণিমোহন এখনও ওই বাড়ির ভিতরেই আছে। সুন্দরবাবুর দুই চোখে ফুটল বিস্ফোরণের লক্ষণ। গম্ভীর গলায় বললেন, দেখো জগন্নাথ, আজ সকালেই এক বেটা চন্দুরে আমাকে যে ঠকানটা ঠকিয়ে দিয়ে গিয়েছে তার বলবার নয়। একদিনে আমি দুবার ঠকতে চাই না। তুমি মণিমোহনকে ঠিক দেখেছো তো? আগে মণিমোহনকে আগে আমি অনেকবার দেখেছি, তার চেহারা কি ভুলতে পারি? তবে আগে তাকে কোনোদিন কোট পরতে দেখিনি, আজ সে কোট পরে আছে। পুলিশের চোখে ধোকা দেবার চেষ্টা আর কি। আরে বাবা, এত সহজে কি পুলিশকে ফাঁকি দেওয়া যায়? মানিক বলল, বিশেষ করে আমাদের সুন্দরবাবুকে। সে কথা সুন্দরবাবু গায়ে মাখলেন না। হঠাৎ জগন্নাথ চমকে চাপা গলায় বলে উঠল, বড়বাবু, ওই দেখুন মণিমোহনকে আমাদের দিকেই আসছে। সুন্দরবাবু তাড়াতাড়ি বলে উঠলেন, সবাই গাছ কি ঝোপের আড়ালে গা ঢাকা দাও, এত সহজে কেল্লাফতে বরাত ভালো। মণিমোহন নতমুখে অসংকোচে এগিয়ে এলো। কোনো সন্দেহ কেউ করতে পারবে না তাকে দেখে। উজ্জ্বল শ্যামবর্ণ, একহারা কিন্তু বলিষ্ঠ দেহ। মুখটাও চন্দ্রনাথের মতো অতটা খারাপ নয়। হঠাৎ চারদিক থেকে পুলিশের দল তাকে ঘিরে ফেলল। ভেবাচাকা খেয়ে সে দাঁড়িয়ে পড়ল। সুন্দরবাবু বললেন, বাবুজি, এখন ভিজে বিড়ালের মতো আমাদের সঙ্গে সুরসুর করে যেতে হবে যে। কোথায়? আমাদের পোশাক দেখে বুঝতে পারছো না? আমরা তোমাকে কোথায় নিয়ে যেতে চাই? আপনারা তো পুলিশ। আর তুমি তো মণিমোহন বাসু। আজ্ঞে না, ও নাম আমি জীবনে শুনিনি। আমার নাম ভদ্রেশ্বর ভদ্র। জগন্নাথ এগিয়ে এসে বলল, না, তুমি মণিমোহন, তোমাকে আমি খুব চিনি। আবার নাম ভাড়ানো হয়েছে। ও প্যাচটা খুবই পুরনো বাপু, ধোপের ট্যাঁকে না। ভদ্রেশ্বর ভদ্র, কোনো আধুনিক ভদ্রলোকই ওরকম নাম রাখে না। যাজ্ঞেয় কথা, এখন আমার প্রশ্নের জবাব দাও দেখি। এ বাগান বাড়ির মালিক নিশ্চয়ই তুমি নও? না। তাহলে কে? আমি ভাড়াটে। বাগান বাড়ির মালিক হচ্ছেন চন্দ্রনাথ বাবু, বাবু চন্দ্রনাথ রায়। তিনি শালকেই থাকেন। সুন্দরবাবু একটা ছোটোখাটো লাফ মেরে বললেন, শুনছো জয়ন্ত, এখানেও আবার সেই অলক্ষণে চন্দুরে। বাপু ভদ্রেশ্বর, তাহলে তুমি মণিমোহন ছাড়া আর কেউ নও? আমি ভদ্রেশ্বর ভদ্র। বেশ, তোমার ভদ্রতার দৌড় কত তা বুঝতে দেরি লাগবে না। এ বাড়িখানা তুমি ভাড়া নিয়েছো কেন? আমার মিছরির কারখানা আছে, আর আছে আমার এক বন্ধুর মোটরের গ্যারেজ। সেখানে মোটর মেরামত হয়, আমি তারও অংশীদার। তাই নাকি মণিমোহন? তুমি এখন একজন বিজনেসম্যানের ভূমিকায় অভিনয় করতে চাও? মণিমোহন হাসতে লাগল। সুন্দরবাবু খেপে গিয়ে বললেন, কে তোমাকে অমন করে হাসতে শিখিয়ে দিল? আজ সকালে চন্দুরেটাও ঠিক ওই রকম হাড় জ্বালানি হাসি হেসে আমাকে ঠাট্টা করেছে। আর তুমি হাসছই বা কেন? পুলিশ কি হাস্যকর জীব? ভদ্রেশ্বরের ঘাড়ে মণিমোহন নাম চাপিয়ে দিলে ভদ্রেশ্বরের হাসি পাবে না। তুমি যে মণিমোহন সেটা থানায় গিয়ে আমি প্রমাণ করে দেব। এই বাড়িতে আরো কত লোক আছে? আজ রবিবার, কারখানা বন্ধ। বাড়ির ভেতরে ঝি চাকর রাঁধুনি ছাড়া আর কেউ নেই। সুন্দরবাবু তার সহকারী ইন্সপেক্টরকে ডেকে বললেন, তুমি লোকজন নিয়ে খানা তল্লাশ করো, আর বাড়ির ভিতর থেকে কাউকে বাইরে বেরোতে দেবে না। আর জগন্নাথ, আগে তুমি 10 নম্বর বলাই স্ট্রিটে মণিমোহনের বাড়িতে যাও। মণির বাবা মহেন্দ্রবাবুকে গিয়ে বলবে তার ছেলেকে পাওয়া গিয়েছে, তাকে সঙ্গে করে থানায় ফিরে যাবে। চলো মণিমোহন, তুমি কত বড় ঘুঘু, এইবারে সেই পরীক্ষা হবে। এসো জয়ন্ত, এসো মানিক। মণিমোহন বলল, বেশ মজা তো।
কোন অপরাধে আমাকে থানায় নিয়ে যাবেন তাও আমি জানতে পারবো না? সব জেনে শুনে নেকা সেজো না মণিমোহন। গেল 25 তারিখে রাত্রিবেলায় গড়ের মাঠে তুমি আর একজন লোকের সঙ্গে নন্দলাল মিত্রকে খুন করেছ। ঘটনাস্থলে তোমাদের পায়ের ছাপ পাওয়া গিয়েছে। মণিমোহন আবার হাসতে লাগলো। ফের হাসছো? পুলিশের মুখে রূপকথা শুনলে কার না হাসি পায়। রূপকথা মানে? কে এই নন্দলাল? ডিএল রায়ের হাসির কবিতার সেই বিখ্যাত নন্দলাল নয় তো? কিন্তু তাকে খুনটা করলো কে? তার কথা পড়ে আমরাই তো হেসে খুন হতাম। আবার রসিকতার চেষ্টা হচ্ছে। সেপাই, এই রসিক ব্যক্তিকে আমার গাড়িতে টেনে নিয়ে যাও তো। টেনে নিয়ে যেতে হবে না, আমি জড় পদার্থ নই, সচল পদযুগলের সাহায্যে নিজেই গাড়িতে গিয়ে উঠতে পারি। তাই চলো তবে। এসো জয়ন্ত, এসো মানিক। জয়ন্ত বলল, আমরা যাব না, আমরা এখানকার খানা তল্লাশে যোগ দিতে চাই। সুন্দরবাবু বিস্মিত হয়ে বললেন, এ আবার কি শখ? শখ নয়, খেয়াল। মণিমোহন বাবু, আপনার এখানে ফোন আছে, হয়তো ব্যবহার করবার দরকার হবে। মণিমোহনের মুখের উপরে ফুটে উঠেই মিলিয়ে গেল একটা দুর্ভাবনার ভাব। সে তারপর বেশ সহজ গলাতেই বলল, বেশ, ব্যবহার করবেন, তবে কি না যথা মূল্যে। যথা মূল্য কেন, দ্বিগুণ মূল্য দিতে রাজি আছি, তাও আগাম। পরে পেলেও চলবে। আপাতত আমি সুন্দরবাবুর দ্বারা পরীক্ষিত হবার জন্য উৎকণ্ঠিত হয়ে উঠেছি। আসুন সুন্দরবাবু, অকারণে দেরি করছেন কেন? সুন্দরবাবুর মাথা কেমন গুলিয়ে যেতে আরম্ভ করলো। জয়ন্ত কেন এখানে থাকতে চায়? কাকে সে ফোন করতে চায়? আর মণিমোহনটা কি পাঁড় ঘুঘুরে বাবা, খুনের আসামি হয়েও থানায় যাওয়ার জন্য পুলিশকেই তাড়া লাগাচ্ছে। এইসব ভাবতে ভাবতে সুন্দরবাবু প্রস্থান করলেন। পরের দৃশ্য থানায়। চেয়ারে বসে আছেন সুন্দরবাবু, দুইজন পাহারাওয়ালার মাঝখানে দাঁড়িয়ে আছে মণিমোহন। মণিমোহন বলল, পরীক্ষা শুরু করতে আজ্ঞা হোক। ভারী ব্যস্ত যে, তোমার বাবার জন্যেও একটু অপেক্ষা করতে পারছো না? এখনই তোমার বাবা এখানে আসবেন। আমার বাবা? মশাই কি ভূত নামাতেও জানেন? আমার বাবা স্বর্গে, সেখান থেকে কেমন করে তাকে এখানে আনবেন? একটু সবুর করলেই দেখতে পাবে। না না, তারও আগে একটা পরীক্ষা আছে, সেটা করা যেতে পারে। করুন মশাই, করুন। 1টা থেকে 100টা পর্যন্ত পরীক্ষা করতে পারেন, কিন্তু তার বেশি পরীক্ষা আমি দিতে পারবো না। মনে মনে উত্তপ্ত হয়েও সুন্দরবাবু মুখে কিছু বললেন না। একটা কাগজের মোড়ক খুলে একজোড়া জুতো বার করে জিজ্ঞেস করলেন, এই জুতো জোড়া চিনতে পারো? না, আমার জুতো চেনা ব্যবসা নয়, আমি মিছরির ব্যাপারী। ঘটনাস্থলে তোমার জুতোর ছাপ পাওয়া গিয়েছে। তোমার বাড়ি থেকেই এই জুতো এনেছি। এই জুতো তোমারই। একবার জুতো জোড়া পায়ে পড়ো দেখি। মণিমোহন জুতোর ভেতরে পা গলাবার চেষ্টা করে বলল, এই জুতো ছোট, এর মধ্যে পা ঢোকানো অসম্ভব। সুন্দরবাবুর ইঙ্গিতে পাহাড়ওয়ালা দুজন মণিমোহনের পায়ে জোর করে জুতোটা পরাবার চেষ্টা করল, কিন্তু তাদের চেষ্টাও সফল হলো না। সুন্দরবাবুর 2 ভুরু সংকুচিত। মণিমোহন ঠাট্টার হাসি হাসতে লাগল। ঠিক সেই সময় জগন্নাথের সঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করলেন মণিমোহনের বাবা মহেন্দ্রবাবু। অকুলে যেন কুল পেয়ে সুন্দরবাবু জিজ্ঞেস করলেন, মহেন্দ্রবাবু, একে চেনেন? মণিমোহনের দিকে তাকিয়ে মহেন্দ্রবাবুর চোখ উঠল চমকে। আরও 2 পা এগিয়ে তার কাছে গিয়ে ভালো করে দেখে কিন্তু তিনি বললেন, না, একে আমি চিনি না। এ কি মণিমোহন নয়? একে প্রায় মণিমোহনের মতোই দেখতে বটে, কিন্তু এ আমার ছেলে নয়। সুন্দরবাবুর ভুঁড়ি যেন চুপসে গেল ছেঁদা বেলুনের মতো, এবং ঠিক সেই সঙ্গেই বেজে উঠল টেলিফোন যন্ত্র। বিরক্তি ভরে রিসিভারটা তুলে নিয়ে ক্ষীণ গলায় সুন্দরবাবু বললেন, হ্যালো। রিসিভারের ভেতর দিয়ে জয়ন্তর গলা ভেসে এলো, সুন্দরবাবু, আসল মণিমোহনকে দেখতে চান তো এক্ষুনি আবার বাগান বাড়িতে ছুটে আসুন।
সুন্দরবাবুর চুপসে যাওয়া ভুঁড়ি আবার ফুলে উঠল। একসঙ্গে রিসিভার ও চেয়ার ছেড়ে তিনি চেঁচিয়ে উঠে বললেন, সিপাই, আসামিকে লকআপে নিয়ে যাও। এ বেটাও এক ঝাঁকের আর একটা ঘুঘু, খুব হুঁশিয়ার। মানিক জিজ্ঞেস করল, জয়ন্ত, এক যাত্রায় পৃথক ফল হলো কেন? আমরাও তো সুন্দরবাবুর সঙ্গেই যেতে পারতাম। যেতে তো পারতামই, কিন্তু যাওয়ার হলো কই? তুমি কি নতুন কোনো সূত্র আবিষ্কার করতে পেরেছ? না, কিছুই আবিষ্কার করতে পারিনি। তবে একটা সন্দেহ জাগছে। কি সন্দেহ? মণিমোহন স্বেচ্ছায় ধরা দিল কেন? স্বেচ্ছায়? নিশ্চয়ই। সে খুনের মামলার পলাতক আসামি। এ বাড়িতে টেলিফোন আছে। তার বন্ধু চন্দ্রনাথ পুলিশের কার্যকলাপের কথা নিশ্চয়ই তাকে জানিয়েছে। এ সময় তার কতখানি সাবধান হয়ে থাকবার কথা একবার ভাবো। তুমি কি বিশ্বাস করো, দিনের বেলায় বাগানের ভেতরে সদল বলে পুলিশের আবির্ভাব হলো, আর অতি জাগ্রত খুনের আসামি মণিমোহন তা জানতে পারেনি? অম্লান বদনে ভেড়ার মতো সুরসুর করে এসে এসে আত্মসমর্পণ করলো। শুধুই কি আত্মসমর্পণ? তাড়াতাড়ি থানায় যাবার জন্য তার বিপুল আগ্রহ লক্ষ্য করলে তো? হ্যাঁ, কিন্তু তুমি কি বলতে চাও? এসব অস্বাভাবিক ব্যাপার। আমার দৃঢ় ধারণা মণিমোহনের ইচ্ছে ছিল তাকে গ্রেপ্তার করেই আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। এমন অদ্ভুত ইচ্ছা তার হবেই বা কেন? সে জানে পুলিশ গ্রেপ্তার করেও তাকে ছেড়ে দিতে বাধ্য হবে। অর্থাৎ তাও কি সম্ভব নাকি? চন্দ্রনাথের কাছ থেকে সে নিশ্চয়ই শুনেছে পুলিশের কাছে তার পায়ের জুতোর ছাপ আছে। খুব সম্ভবত তার জুতোর সঙ্গে সে ছাপ মিলবে না। কি যে বলছো জয়ন্ত? কারণ আমার মনে হয় সে মণিমোহন নয়, অন্য কেউ। তুমি পাগল হয়ে গেলে নাকি? পুলিশের চর জগন্নাথ আগে থাকতেই মণিমোহনকে চেনে। সে নিজে তাকে শনাক্ত করেছে। সে মণিমোহন হলে কিছুতেই যেচে ধরা দিত না। যে খুনের আসামি পুলিশের ভয় লুকিয়ে থাকে, সে কখনো হাসতে হাসতে যেচে ধরা দেয়? অসম্ভব মানিক, অসম্ভব। কিন্তু জগন্নাথ তাকে শনাক্ত করেছে। সে মণিমোহন নয় বটে, কিন্তু হয়তো প্রায় মণিমোহনের মতোই দেখতে। এছাড়া এমন ব্যাপারের আর কোনো অর্থই হয় না। এই বাড়ির ভিতরে নিশ্চয়ই কোনো রহস্য আছে। তাই জাল মণিমোহন আমাদের বিপথে চালনা করে এই বাড়ি থেকে দূরে নিয়ে যেতে চায়। কিন্তু সুন্দরবাবু বিপদগামী হলেও এখন আমরা যথাস্থানেই আছি। হ্যাঁ মানিক, রহস্যভেদের ভার গ্রহণ করব আমরাই। কেমন করে? তা জানি না। ওই যে সাব ইন্সপেক্টর পরেশ আমাদের দিকেই আসছেন। ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে খানা তল্লাশির ফল সন্তোষজনক হয়নি। কি পরেশবাবু, কতখানি অগ্রসর হলেন? পরেশ হতাশভাবে বলল, ও অগ্রসর কি মশাই? এখন আমাদেরও সুন্দরবাবুর পশ্চাৎগামী হতে হবে। খানা তল্লাশ করে সন্দেহজনক কিছুই পেলেন না? কিচ্ছু না, কিচ্ছু না। তাই কি থানায় ফিরে যাচ্ছেন? তাছাড়া আর কি? এখানে বসে আর অশ্বডিম্বে তা দিয়ে কি হবে? এর চেয়ে বাড়িতে ফিরে ভেরেন্ডা ভাজা ভালো। বাড়ির লোকজনদের পরীক্ষা করেছেন? করেছি। হ্যাঁ, লোকজন তো ভারী। দুটো বিহারি চাকর, একটা উড়িয়া বামুন, একটা বুড়ি আর একটা ছুঁড়ি ঝি। ছুঁড়িটা দেশ থেকে নতুন এসছে। এত লজ্জা যে কথা কইতে কি মুখের ঘোমটা খুলতেও নারাজ। আপনার লোকজনরা কোথায়? তাদের গাড়িতে গিয়ে বসতে বলে আমি আপনাদের ডাকতে এসেছি। জয়ন্ত হঠাৎ রাগে গর্জন করে উঠে বলল, পরেশবাবু, তাড়াতাড়ি বাড়ির চারদিকে আবার পাহারা বসান। আপনি অত্যন্ত অন্যায় করেছেন। এসো মানিক, শিগগির। মানিক চমকে উঠল। জয়ন্ত তো এত সহজে এমন বিচলিত হয় না। পরেশও হতভম্ব। পরেশ মাথা চুলকোতে চুলকোতে নিজের মনেই বলল, বড়বাবু বলেন জয়ন্তবাবুর মাথায় ছিট আছে। হ্যাঁ, কথাটা মিথ্যে নয়। শখের গোয়েন্দা হয়ে কিনা আসল পুলিশকে ধমক দেয়। কি আর করব, বড়বাবুই ওকে মাথায় তুলেছেন। জয়ন্ত আর মানিক বাড়ির ভেতরে এসে ঢুকল। কয়েক পা এগিয়ে দালান ও উঠান
এবং দালানের কোণে দোতলায় উঠবার সিঁড়ি। সিঁড়ি দিয়ে ওপরে উঠে তারা দোতলার দালানের ওপর গিয়ে দাঁড়ালো। দালানের একপাশে দাঁড়িয়ে কয়েকজন স্ত্রী পুরুষ জটলা করছিল। তাদের দেখেই তারা একেবারে চুপ মেরে গেল। একটি অল্পবয়স্ক স্ত্রীলোক তাড়াতাড়ি মুখে ঘোমটা টেনে দিয়ে জড়সড় হয়ে রইল। প্রায় মিনিটখানেক স্তব্ধভাবে দাঁড়িয়ে থেকে জয়ন্ত বলল, তোমরা কেউ একবার এদিকে এগিয়ে এসো তো। একটা বুড়ি এগিয়ে এলো পায়ে পায়ে। জয়ন্ত জিজ্ঞেস করলো, তুমি কে? আমি এ বাড়ির পুরনো ঝি। তোমার নাম কি? ভালোর মা। আর ওই মেয়েটি? উটি আমাদের নতুন ঝি, দিন দিনেক হলো দেশ থেকে এসেছে। হ্যাঁ গা বাছা, নতুন ঝি, তোমার নাম কি? সে ফিসফিস করে কি বলল শোনা গেল না। ভালোর মা বলল, ওর বড় নজ্জা বাবু, ওর নাম হরিদাসী। আচ্ছা ভালোর মা, তোমাদের টেলিফোন আছে কোন ঘরে? ভালোর মা দেখিয়ে দিল। দেখো ভালোর মা, তোমরা সবাই এইখানেই দাঁড়িয়ে থাকবে, আমি টেলিফোনের কাজ সেরে তোমাদের সঙ্গে কথা বলবো। সিঁড়ির ডান পাশে টেলিফোনের ঘর। জয়ন্ত মানিকের সঙ্গে টেলিফোনের ঘরে গেল। তারপর সুন্দরবাবুকে জানিয়ে দিল এখানে চলে আসতে। কোথায় আছে আসল মণিমোহন? তাকে তুমি দেখেছো? হ্যাঁ, তুমিও দেখবে, এসো। দুজনে আবার দালানে গিয়ে উপস্থিত। ভালোর মা এবং বাকিরা তখনও দাঁড়িয়ে আছে। তাদের উপরে একবার চোখ বুলিয়ে নিয়ে জয়ন্ত বলল, ভালোর মা, তোমাদের সবাইকেই আমি এইখানে হাজির থাকতে বললাম না? আমরা তো হাজির আছি বাবু। কিন্তু হরিদাসী কোথায়? সেও আছে। কোথায় আছে? আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? সে বাসন মাজতে গিয়েছে। কোথায়? কলতলায়? না, খিড়কির পুকুরে। তোমাদের আবার খিড়কির পুকুর আছে নাকি? কিন্তু কোন দিক দিয়ে সে গেল? ফোন করতে করতে আমি সিঁড়ির উপরে চোখ রেখেছিলাম, ওখান দিয়ে তো কেউ যায়নি। আমাদের অন্দরমহলে আরেকটা সিঁড়ি আছে। জয়ন্তর মুখে ফুটে উঠল দারুণ হতাশা, কিন্তু সহজ গলাতেই সে বলল, আমাকে খিড়কির পুকুরে নিয়ে চলো এক্ষুনি। ছোট একটা পুকুর, নোংরা জল, ভাঙা ঘাট, চারপাড়েই আগাছার ভিড়, কিন্তু সেখানেও হরিদাসীর পাত্তা মিলল না। জয়ন্ত কঠিন গলায় বলল, এরপর তুমি কি বলতে চাও ভালোর মা? ভালোর মা ভয়ে ভয়ে বলল, কি জানি বাবু, আমি তো কিছুই বুঝতে পারছি না। জয়ন্ত তেতো গলায় বলল, দেখছো মানিক, নীরের পরেশটা বাড়ির চারদিকে এখনও পাহারা বসায়নি। সেই হচ্ছে যত অনিষ্টের মূল। তার উপর নির্ভর করেই আমি হরিদাসীকে ছেড়ে ফোন করতে গিয়েছিলাম। কিন্তু হরিদাসী কে, সে কথার জবাব একটু পরে দেব। আপাতত ভালোর মাকে তোমার জিম্মায় রেখে আমি একটু বাগানটা ঘুরে আসি। একটু পরেই ব্যস্তভাবে এসে সুন্দরবাবু বলে উঠলেন, মানিক, তুমি একা কেন? জয়ন্ত বাগানে বেড়াতে গেছে। এই কি বেড়াবার সময়? কোথায় তোমাদের আসল মণিমোহন? ওই যে জয়ন্ত আসছে, ওকে জিজ্ঞাসা করুন। জয়ন্ত, মণিমোহন কোথায়? একটা শাড়ি আর একটা ব্লাউজ মাটির ওপর ছুঁড়ে ফেলে জয়ন্ত বলল, জামা কাপড় আমাদের উপহার দিয়ে মণিমোহন এখান থেকে পালিয়ে গেছে। রাগে ফুলতে ফুলতে সুন্দরবাবু বললেন, আরে এ তো দেখছি স্ত্রীলোকের জামা কাপড়। জয়ন্ত বলল, হ্যাঁ সুন্দরবাবু, মণিমোহন স্ত্রীলোকের ছদ্মবেশেই বাড়ির ভেতর লুকিয়েছিল। তারপর নারীর খোলস ত্যাগ করে বাগানের পাঁচিল ডিঙিয়ে লম্বা হয়েছে। এর জন্যে দায়ী হচ্ছেন আপনাদের পরেশবাবু। তিনি সেপাইদের সরিয়ে নিয়ে না গেলে এই বিপত্তি ঘটত না। সুন্দরবাবু বললেন, বটে বটে, আচ্ছা, তার সঙ্গে পরে বোঝাপড়া করব। কিন্তু তুমি মণিমোহনকে চিনতে পারলে কেমন করে? মণিমোহন এখানে দাসী হরিদাসী সেজে ছিল। সে নাকি পাড়া গিয়ে মেয়ে, সবে কলকাতা এসেছে, এখনও লজ্জা ভাঙেনি। বাইরের লোক দেখলেই ঘোমটা টেনে দিল। আমিও কিন্তু তার আগেই চট করে হরিদাসীর মুখ দেখে নিয়েছিলাম। সে মুখ হরিদাসীর মুখ নয়, সে মুখ দেখতে প্রায় ভদ্রেশ্বর ভদ্রের মতন। সুন্দরবাবু দুঃখিতভাবে মাথা নাড়তে নাড়তে বললেন, মহেন্দ্রবাবু বলেছেন ভদ্রেশ্বরের মুখ নাকি প্রায় তার ছেলে মণিমোহনের মতোই দেখতে। এই জন্যেই জগন্নাথ তাকে মণিমোহন বলে ভ্রম করে আমাদেরই নাকানি চোপানি খাইয়ে মেরেছে। জয়ন্ত মুখ টিপে একটু হেসে বলল, হ্যাঁ সুন্দরবাবু,
জগন্নাথের ভ্রমের কথা আমি আগেই আন্দাজ করতে পেরেছিলাম। হরিদাসীর পুরুষত্বের দ্বিতীয় প্রমাণ পেলাম তার পা লক্ষ্য করে। জানেন তো, অধিকাংশ ক্ষেত্রেই অনাবৃত পা দেখলে খুব সহজেই ধরা যায় কে নারী আর কে পুরুষ। তার উপরে হরিদাসীর আঙুলে আর গোড়ালিতে ছিল বড় বড় কড়া। পাড়া গিয়ে গরিবের মেয়ে জুতো পরে না, তাহলে তার পায়ে কড়া পড়বে কেন? সে কথা কয় ফিসফিস করে, এও সন্দেহজনক। লজ্জার ছুতোফুতো বাজে, সে নিজের পুরুষ কণ্ঠ চাপা দিতে চায়। সুন্দরবাবু, আপনার পরেশবাবু নিশ্চয়ই খুব হুঁশিয়ার ব্যক্তি, নইলে এতগুলো প্রমাণ তার নজর এড়িয়ে যায়? সবই আমার অদৃষ্ট ভাই, জাল ছিঁড়ে মাছ পালিয়ে যাচ্ছে বারবার। তার উপরে দেখো না, মন বলছে শালকের ওই চন্দুরে বেটাই হচ্ছে এই দলের মোড়ল, অথচ তার বিরুদ্ধে একটা প্রমাণও জোগাড় করতে পারছি না। বিলাতি প্রবাদে বলে, শয়তানের কথা ভাবলেই শয়তানের উদয় হয়। ওই দেখুন কে আসছে। সুন্দরবাবু ফিরে বিস্ফারিত চোখে দেখলেন হাতের মোটা লাঠিটা ঘোরাতে ঘোরাতে, হেলতে হেলতে, দুলতে দুলতে এবং হাসতে হাসতে এগিয়ে আসছে শালিখার চন্দ্রনাথ রায়।